মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ সৌদি আরব। প্রচলিত আছে সৌদিতে ধুলোয় সোনা আর বাতাসে খনিজ তেলের গন্ধ ছড়ায়। মধ্যপ্রাচ্যের ধনী এই দেশটিতে জল ছাড়া কম বেশি সকল প্রাচুর্যে ভরপুর। আমাদের দেশে যেমন মাটি খুললে জল বের হয়, তেমনি সৌদি আরবে মাটি খুললে বের হয় তেল, গ্যাস, সোনা। আমাদের দেশে সোনার মূল্য যেমন অত্যধিক, তেমনি সৌদিতে পানির মূল্য অসম্ভব রকমের বেশি। ভারতের প্রায় 1.8 কোটির জনবহুল শহর দিল্লিতে একদিন পানি না থাকলে জনজীবন স্তব্ধ হয়ে আসে। আর সেখানে প্রায় 3.5 কোটি মানুষের দেশ সৌদি আরবকে প্রতিদিন পোহাতে হয় পানিকেন্দ্রিক ভোগান্তিতে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, মরুভূমির দেশ সৌদি আরবে তো নদী, নালা, খাল, বিল, ঝর্ণা কিছুই নেই, তাহলে পানি আসে কোথা থেকে? এমআরএম ওয়ার্ল্ডের আজকের ভিডিওতে জানাবো কিভাবে সৌদি আরব পানি উৎপাদন করে, কি প্রযুক্তির মাধ্যমে তারা এত পানি সংরক্ষণ করে রাখে, পানির জন্য তাদেরকে কত বিলিয়ন বিলিয়ন অর্থ খরচ করতে হয়। আর এসব কিছু জানলে হয়তো আপনার মাথা ঘুরে যাবে। পানি সৌদি আরবের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে। তাই 2011 সালে তৎকালীন সৌদি শাসক মোহাম্মদ ঘানি স্বীকার করেছিলেন যে সৌদি আরবে সোনার চেয়েও পানির যোগান অনেক বেশি গুরুত্ব বহন করে। কিন্তু কথা হলো, সৌদিতে তো মাটির নিচে পানি নেই। আবার তাদের দেশে বছরে 1 দিন থেকে 2 দিন বৃষ্টিপাত হয়। আবার যে বৃষ্টিপাত হয় তা ডিসেম্বর এবং জানুয়ারির মাঝামাঝি সময়ে প্রবল ঝড়ের বাতাসে মিলিয়ে যায়। তাহলে সৌদিতে জল আসে কোথা থেকে? ধারণা করা হয় সৌদি আরবে প্রাকৃতিক পানির যে উৎস আছে তা আজ থেকে 10 বছরের মধ্যে নিঃশেষ হয়ে যাবে। মরুভূমির দেশ সৌদি আরবের একমাত্র পানির উৎস হলো আরব সাগর, যা পুরোটাই নোনা জল। এছাড়া এদেশে কোনো নদী, নালা, খাল, বিল, ঝর্ণা বা জলভূমির অস্তিত্ব নেই বললেই চলে। তার উপর সৌদি আরব প্রাকৃতিকভাবে একটি বৃষ্টিশূন্য দেশ। প্রতিবেশী দেশ জর্ডান এবং সিরিয়াতে বৃষ্টি হলে সৌদিতে ভৌমজলের স্তর একটু হলেও বাড়ে। অতীতে পানি ব্যবহারের জন্য আরববাসী কুয়ো ব্যবহার করত, কিন্তু সময় গড়ানোর সাথে সাথে ভৌমজল নিঃশেষ হয়ে যাওয়ার কারণে কুয়োর গভীরতা বাড়ালেও পানির স্তর অবধি আর পৌঁছানো যায় না। তাহলে কোথা থেকে কিভাবে আসে এই পানি? চলুন তাহলে তারই উত্তর জানিয়ে দিই আপনাদেরকে। প্রকৃতপক্ষে সৌদি আরব কিছু উল্লেখযোগ্য প্রযুক্তির সাহায্যে তাদের প্রতিদিনের পানি সংগ্রহ করে। অ্যাকুইফার। পানি নিয়ে বহু সমস্যার সম্মুখীন হওয়ার পরে সৌদি আরব সরকার এমন কিছু পরিকল্পনা হাতে নেয় যাতে পুরো দেশের মানুষের জলের সমস্যা থেকে নিষ্কৃতি পায়। এই ব্যাপারে সৌদি সরকারের প্রথম পদক্ষেপ ছিল অ্যাকুইফারের প্রযুক্তি। ভৌমজলের অভাবে যেমন পানির চাহিদা বাড়ে, তেমনি কৃষিক্ষেত্রেও পানির অভাব চূড়ান্ত হয়ে ওঠে। সেই কারণেই বিজ্ঞানীরা যে অভিনব পদ্ধতি গ্রহণ করেন সেটিই হলো অ্যাকুইফার। এই প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উপরে অনেক বড় জলাশয়ের মতো গর্ত করে সেখান থেকে নির্দিষ্ট কিছু প্রক্রিয়ার মাধ্যমে পানি নিষ্কাশিত করা হয়। তবে এটি বেশ ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। কিছু ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ এই কারণে যে অ্যাকুইফারের তলানি যদি সমুদ্রের নোনা জলের সন্ধান পায় তাহলে সেটি একদম অব্যবহার্য হয়ে পড়বে। সেই হিসেবে সৌদি সরকার অ্যাকুইফারের জায়গা নির্ধারণ নিয়ে অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়ে থাকেন। সৌদিতে পানি এবং কৃষি সংক্রান্ত বিষয় তদারকি করে পানি এবং কৃষি মন্ত্রণালয়। 1970 সালে এই অ্যাকুইফারের উপর সরকার গবেষণা শুরু করে। তারপর সারা দেশের জন্য প্রায় 1000টি অ্যাকুইফার তৈরি করা হয়। পাশাপাশি এই প্রযুক্তির সাথে অন্যান্য প্রযুক্তি নিয়েও গবেষণা শুরু হয়। নীলবর্ণীকরণ প্রক্রিয়া। সৌদি আরবের পানির সমস্যা প্রায় 50% কমিয়ে নিয়েছে এই প্রক্রিয়াটি। আগেই জেনেছি সৌদিতে পুকুর, হ্রদ কিংবা নদী নেই, আর বছরে যে 2বার বৃষ্টিপাত হয় সেটিও কোনো কাজে লাগে না। অপরদিকে আরব সাগরের নোনা জল যেমন পানি জলের জন্য বিষস্বরূপ, তেমনি কৃষিকাজের জন্যও অনুপযুক্ত। আরব সাগর থাকার পরেও সেটি কোনোভাবে তাদের প্রয়োজনে ব্যবহার করার এক অসাধারণ প্রক্রিয়া বের করেছে সৌদি সরকার, যেটির নাম নীলবর্ণীকরণ প্রক্রিয়া। এই প্রযুক্তির মাধ্যমে ক্ষারীয় নোনা জল থেকে ক্ষার নিষ্কাশন করে তাকে পানযোগ্য করে তোলা হয়। বর্তমানে সারা পৃথিবীতে সৌদি আরব হলো নীলবর্ণীকরণ পানির সবচেয়ে বড় উৎস। স্যালাইন ওয়াটার কনভার্সন কর্পোরেশন SWCC নীলবর্ণীকরণের 27টি স্টেশনকে নিয়ন্ত্রণ করে। SWCC এর সহায়তায় প্রতিদিন প্রায় 3 মিলিয়ন কিউবিক মিটার নোনা জল পানি হিসেবে রূপান্তরিত করা হয়। এই কারণে সৌদি আরবের শিল্প ব্যবসায় পানির যোগান দেওয়া সম্ভব হয়। এছাড়াও এদেশের বিদ্যুৎ উৎপাদনের একটি বড় কাজে আরব সাগরের নোনা জলের প্রয়োজন হয়। IDA অর্থাৎ ইন্টারন্যাশনাল ডিস্যালিনেশন অ্যাসোসিয়েশনের মতে 30 কোটির সৌদিতে একমাত্র এই প্রক্রিয়াটির মাধ্যমে প্রয়োজনীয় জলের যোগান দেওয়া সম্ভব। যদিও এই প্রক্রিয়াটি অত্যন্ত জটিল, তবুও এই দেশের মানুষদের নীলবর্ণীকরণ পাওয়ার প্ল্যান্টের উপর নির্ভর করতে হয়। আর এই প্রক্রিয়ায় যে কার্বন নিঃসরণ হয় তা জ্বালানি প্রস্তুতকরণে ব্যবহৃত হয়। বিজ্ঞানীরা যদিও দাবি করে এতে পানির চাহিদা মিটলেও জলীয় বাস্তুতন্ত্রের ভারসাম্যহীনতা দেখা দিচ্ছে জলে বসবাসকারী অসংখ্য ছোট বড় প্রাণীর মৃত্যুর মাধ্যমে। তবে এসব ছাপিয়ে সবচেয়ে বড় যে সমস্যাটি হলো তা হলো আর্থিক ব্যয়। সমুদ্রের নোনা জলকে মিষ্টি জলে রূপান্তর করা অসম্ভব ব্যয় সাপেক্ষ। প্রতি একর ফুট নোনা জলকে মিষ্টি জলে
রূপান্তর করতে খরচ হয় প্রায় $1000, যা বাংলাদেশি টাকায় প্রায় 80,000 টাকা, যেখানে সাধারণ পানি বিশুদ্ধ করতে খরচ হয় মাত্র 16,000 টাকা। আর্থিক ব্যাপারটি মাথায় রেখে বিজ্ঞানীরা গবেষণা করে যাচ্ছে কিভাবে এই নীলবর্ণীকরণ প্রক্রিয়ায় খরচ কমিয়ে সাধ্যের মধ্যে রাখা যায়। এই যুগান্তকারী প্রক্রিয়ায় উদ্ভূত পানির 70% ব্যয় করে সৌদি আরব, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার, যেখানে উত্তর আফ্রিকা মাত্র 6% জল ব্যবহার করে থাকে। সবচেয়ে অবাক করার মতো হলেও সত্যি যে সৌদি আরব খনিজ তেলের ব্যবসা করে যতটা আয় করে তার একটা বিরাট অংশ তাদের খরচ করতে হয় নোনা জলকে মিষ্টি জলে পরিণত করতে। সৌদি সরকারের পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর তাদের পানির খরচ 7% হারে বাড়ছে। এই হিসেবে আগামী 10 বছরে তাদের পানির খরচ হবে $133 কোটি। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী সৌদি আরব তার জিডিপির 2% জলের পরিপ্রেক্ষিতে খরচ করে। সেই হিসাবে 2050 সালের মধ্যে মধ্যপূর্ব এবং উত্তর আফ্রিকার দেশগুলোকে তাদের নিজস্ব জিডিপির কমপক্ষে 6 থেকে 14% জলের চাহিদায় খরচ করতে হবে। বন্ধুরা, এই ছিল সৌদি আরবের পানি উৎপাদন সম্পর্কে আমাদের আজকের আয়োজন। ভিডিওটি কেমন লাগলো এবং সৌদি আরবের পানি উৎপাদন এবং সংরক্ষণ সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুকের পেজ ফলো করে রাখবেন। ধন্যবাদ।